নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন অনেকটাই আলাদা একটা পর্ব নিয়ে। মধ্যাহ্নভোজন সেরে আমি হাজির হাওড়া স্টেশনে। আমার আজকের গন্তব্য কিন্তু মোটেই কাছে পিঠে নয়, এক্কেবারে সোজা উত্তরবঙ্গ। তাই বললাম আজকের পর্বটি একটু আলাদা। হঠাৎ ঠিক হয়েছে এই সফর, তাই মাত্র কয়েকদিন আগে আমি শতাব্দী এক্সপ্রেস ছাড়া আর কোনো ট্রেনের টিকিট পাইনি। 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েও দিয়েছে আমার ট্রেন। আগে ট্রেনে উঠে বসি তাহলে। এসি চেয়ার কার আমার, এই যে জানালার ধারে খুব সুন্দর আসন, দেখেই মনটা ভালো হয়ে গেল। 2:25 নির্ধারিত সময়েই ছেড়ে দিল ট্রেন। ছেড়ে যাচ্ছে হাওড়া স্টেশন, আর একটু একটু করে মন ভালো হয়ে যাচ্ছে আমার এক ছাত্র সুপ্রভাত, তার সঙ্গে আমাদের পুরনো দর্শকদের আলাপ আছে। ঠাকুরনগর, বনগাঁ, বাগদা ইত্যাদি পর্বে সে আমার সঙ্গে ছিল। সেই সুপ্রভাত আমায় খোঁজ দিল তার এক বিশেষ ঘনিষ্ঠ ডুয়ার্সে একটি হোমস্টে নিয়েছেন, একেবারে পাহাড়ের পাদদেশে। সেখান থেকে নাকি পাহাড় শুরু, পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী, ওপাশে আবার বিস্তৃত অরণ্য, সবুজে ঘেরা একেবারে নিরিবিলি পরিবেশ। শুনেই মনটা নেচে উঠল। কিন্তু ছেলের পরীক্ষা, ছেলের মায়েরও অফিস, অগত্যা আমি একাই চললাম 2 দিন। কলকাতার প্রচণ্ড গরম থেকে বাঁচতে ছোট্ট এই ডুয়ার্স সফর শুধুমাত্র বিশ্রামের জন্যই। 2টি দিন একেবারে নিজের মতো করে থাকা, হুড়োহুড়ি, প্রচুর স্পট দেখা, এসব কিচ্ছু না, কেবল প্রকৃতিকে উপলব্ধি করা। তাই চলেছি আমি। এই ট্রেন নিউ জলপাইগুড়িকে পৌঁছবে রাত 11টা নাগাদ। পরদিন সকালে আমার ডুয়ার্সে যাওয়ার ট্রেন। আগেই দেখে নিয়েছি রেলের বিশ্রাম কক্ষে কোনো জায়গা নেই। ইচ্ছে আছে এক্সিকিউটিভ লাউঞ্জে কিছু পয়সা দিয়ে রাতটা কাটিয়ে দেব। আমি আপাতত এই যাত্রাপথ দেখিয়ে অকারণ দীর্ঘায়িত করছি না আর। আপনাদের সঙ্গে আবার কথা হবে রাতে এনজেপি পৌঁছে। চলে এসেছি এনজেপি। নির্ধারিত সময়ের কিছুটা আগেই আমায় পৌঁছে দিয়েছে শতাব্দী এক্সপ্রেস। কিন্তু যা ভেবেছিলাম তেমনটা হলো না। এই গরমে কাতারে কাতারে লোক পাহাড়ে যাচ্ছে, তাই এনজেপি স্টেশনে 2টি এসি ওয়েটিং রুমের কোনোটিতেই তিল ধারণের জায়গা নেই। অগত্যা সাধারণ যাত্রী প্রতীক্ষালয়ে বসলাম আমি। নানান রকমের মানুষ আসছেন যাচ্ছেন, দেখতে দেখতেই কেটে গেল গোটা রাত। পরদিন সকাল সকাল চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই দাঁড়িয়ে আমার নিউ মাইল জংশন যাওয়ার ট্রেন আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস। 7:05 এই ট্রেন ছাড়বে। এই ট্রেনে একটা ভিস্তাদম কোচ, একটি এসি চেয়ার কার এবং কয়েকটি সাধারণ কামরা আছে। আমি এসি চেয়ার কারের রিজার্ভেশন রাতেই করে রেখেছিলাম। এবারেও আমার সিট পড়েছে মাঝে সেই জালনার ধারের আসনটাতে। এটাও একটা দারুণ ব্যাপার। মিনিট 20 দেরি করে ছেড়ে দিল ট্রেন। এনজেপি থেকে এই ট্রেন প্রায় গোটা রাস্তায় সবুজের মধ্যে দিয়ে যাবে। এই ট্রেনের যাত্রাপথটাই একটা দেখবার মতো বিষয়। শিলিগুড়ি স্টেশন ছাড়াতেই বদলে গেল শহুরে দৃশ্যপট। শুরু হয়ে গেল চা বাগানের অপূর্ব সেই সবুজ মখমলি সৌন্দর্য। চা বাগান পেরোতেই আবার অরণ্যের মধ্যে দিয়ে যাত্রা, সবুজের নানা ধরনের আভা। মনটা ভালো হয়ে যায় এমন যাত্রাপথে। জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। সেবক ছাড়াতেই এবারে তিস্তা পেরোনোর পালা। তিস্তা নদীতে বেশ জল আছে দেখলাম।
তিস্তা পেরিয়ে একটা সবুজ প্রান্তর পড়ে। সেটা প্রতিবারই আমার মনে একটা ভালোবাসা জাগায়। খুব মনে হয় এখানে যদি নেমে একটু নিজের মনেই নদীর ধারে বেড়াতে পারতাম, কিন্তু কোনো বারই এমনটা আর হয়ে ওঠে না। এদিকে ট্রেন এগোতেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে দূরে পাহাড়ের আভাস। এ পথে যেতে যেতে জঙ্গলের পাশাপাশি বহু নদীর দেখাও মেলে। তিস্তার পরেই আসে লিস, ঘিস, চেল, মাল, নেওড়া, মূর্তি, কত নদী। এই যে দেখুন, আমরাও একের পর এক নদী কেমন পেরিয়ে যাচ্ছি। তবে এই নদীগুলিতে এই মুহূর্তে জল কিন্তু খুব বেশি নেই। নদীর পরে আবার আসে চা বাগান। চা বাগানের সৌন্দর্য আমার কাছে যেন পুরনো হয় না, যত দেখি ততই ভালো লাগে। তবে মজার কথা হলো, আমি আজ পর্যন্ত চা খেয়ে দেখিনি তার স্বাদ কেমন। বাঙালি হয়েও তাই চায়ের চেয়ে চা বাগানই আমার কাছে বেশি প্রিয়। এবারে সময় হয়ে এসেছে, মালপত্র গুছিয়ে নিতে হবে। সামনেই নিউ মাল জংশন আসছে, সেখানেই নামবো আমি। নটা নাগাদ আমায় নিউ মাল জংশনে নামালো ট্যুরিস্ট এক্সপ্রেস। তারপর ধীরে সুস্থে চলে গেল আলিপুরদুয়ারের দিকে। আমি লক্ষ্য করে দেখলাম এই ট্রেনটির নামে এক্সপ্রেস হলেও চলে খুবই ধীরে। প্রত্যেক স্টেশনে বহু সময় দাঁড়িয়ে থাকে। তা না হলে এই ট্রেন আরও প্রায় আধ ঘন্টা আগেই চলে আসতে পারতো এখানে। নিউ মাল স্টেশনে এর আগে আমি বহুবার এসেছি। আরও কয়েকজন ট্যুরিস্ট এসেছেন দেখলাম আজ। তারা চলে যেতে স্টেশন চত্বর ফাঁকা। স্টেশনের বাইরে বেরিয়ে গিয়ে এবার আমায় প্রাতরাশ সারতে হবে। সেই কাল রাত 8টা নাগাদ খেয়েছিলাম শতাব্দীতে, তারপরে আর কিছুই খাওয়া হয়নি। খিদে পেয়ে গিয়েছে বেশ, তাই এবারে বড় রাস্তার দিকে এগোলাম। মিনিট দুয়েক হেঁটে বড় রাস্তার মোড়ে পেয়ে গিয়েছি মিষ্টির দোকানটি। খোঁজ নিয়ে জানলাম লুচি তরকারি পাওয়া যাবে। ব্যাস, ঢুকে পড়লাম। আজ সকালে লুচি তরকারি তাহলে হোক। দোকানে নানা রকমের মিষ্টি আছে, তবে আমি দেখলাম ছানার পায়েসের বাটি সার দিয়ে সাজানো। একটু অবাক হলাম, এখানে এত মানুষ এই ছানার পায়েস খান। শুনলাম এটা নাকি বিখ্যাত এই দোকানে। আমিও দেরি করলাম না, নিয়েই নিলাম ছানার পায়েস। লুচি তরকারি ঠিকঠাকই ছিল, তবে ছানার পায়েসটা বেশ ভালো, অল্প মিষ্টি, ভালোই লেগেছে আমার। দাম ওই ছোট্ট বাটির 15 টাকা। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মালবাজারের ট্রেকার স্ট্যান্ডে। এখান থেকেই আমি আমার গন্তব্যে যাওয়ার ট্রেকার ধরে নেব। ও হ্যাঁ, ঠিক কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমার গন্তব্য নকশাল গ্রাম। নকশাল বাড়ি নয় কিন্তু, শুনে অনেকেই ভুল করতে পারেন। রওনা দিলাম মালবাজার থেকে। এই ট্রেকার চালসা, খুনিয়ামোড়, কুমাইমোড় হয়ে যাবে ঝালং বিন্দুর দিকে। আমায় নামিয়ে দেবে নকশাল গ্রামে। চলে এসেছি খুনিয়ামোড়ে। এবারে আমরা জাতীয় সড়ক ছেড়ে ঢুকে যাব বাঁ দিকে। এবারে ঢুকে গেলাম বাঁ দিকের পথে। এখান থেকে শুরু হলো চাপড়ামারি অভয়ারণ্য। সামান্য এগিয়েই পড়লো সেই রেল লাইন, যেটা আলিপুরদুয়ার চলে গিয়েছে। রেল লাইন পেরোতেই দুপাশে এবারে শুধুই সবুজ আর সবুজ। চলেছি চাপড়ামারি অভয়ারণ্যের ভিতর দিয়ে।
সহযাত্রীদের কাছে শুনছিলাম একটু রাতের দিকে বা কখনো কখনো দিনের বেলাতেও এই পথে হাতি, হরিণ প্রভৃতি জীবজন্তুর দেখা মেলে। পথটা কিন্তু সত্যি অসাধারণ। সবুজ পথের সৌন্দর্য দেখতে দেখতেই মোহিত হয়ে গিয়েছিলাম। হঠাৎ সম্বিত ফিরল চালকের ডাকে। দেখলাম এসে গিয়েছে আমার গন্তব্য নকশাল গ্রাম। সামনেই নকশাল নদীর সেতু। তার আগে আমায় নামিয়ে দিল ট্রেকার। ও চলে যাবে পাহাড়ের ওপরে বিন্দুতে। ট্রেকার থেকে নেমে আমি শুরু করলাম হাঁটা। আমায় হোমস্টে থেকে ওরা বলে দিয়েছিল পথ। সেতুর আগেই বাঁদিকের গলিপথ ধরতে হবে। ঢুকে গেলাম সেই পথে। সত্যি এখান থেকেই পাহাড় শুরু হয়েছে। আমাদের হোমস্টেও কিছুটা পাহাড়ের ওপরের দিকে। কাঁধে ব্যাগ নিয়ে শুরু করলাম পাহাড়ি পথ বেয়ে ওঠা। একটু উঁচুতে উঠছে তো, কাঁধে ব্যাগটা আছে বলে একটু হাঁপিয়ে গেছি, কিন্তু বেশ একটা পাহাড় পাহাড় ফিলিং আসছে, ব্যাপারটা ভালোই। সামান্য গেলেই হোমস্টের দেখা পাওয়া যাবে, আর একটুখানি হাঁটবো আমরা। কিন্তু হাঁটতে ভালো লাগছে, এত সবুজ চারিদিকে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। পরে আপনাদের দেখাচ্ছি সেগুলো সব। খুব বেশি নয়, মিনিট 5 ওঠা, তাতেই বেশ কাহিল আমি। আর বেশি নেই, সামনের বাঁক ঘুরলেই পৌঁছে যাব। ওই যে ওই উঁচুতে হচ্ছে আমাদের এটা সাদা বাড়ি, যার ভালো নাম হোয়াইট হাউস। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ওপাশটা ভুটান। হ্যাঁ, পরে সেসব আসছি আমরা। হোমস্টেতে গিয়ে একটু জিরিয়ে নিই, তারপরে এখানে আমার রাস্তাটা ভালো হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানেই 2 দিন কাটাবো আমি। যাই হোক, চলে এসেছি আমার 2 দিনের আস্তানার সামনে। এই ডান দিকে সাদা বাড়িটি আমার হোমস্টে, নাম হোয়াইট হাউস। হোয়াইট হাউসে পৌঁছে ভাবছি ট্রাম্প দাদাকে ডাকবো। তার আগেই দেখি আমায় অভ্যর্থনা জানাতে তৈরি মোহনবাবু। মোহন এই হোয়াইট হাউসের ম্যানেজার কাম কুক কাম অল ইন অল। খুব ভালো, চারিদিকে এত সবুজ, দারুণ। ওয়েলকাম স্যার, আসুন স্যার। তুমি মোহন তো? একদম স্যার, আমি মোহন। আচ্ছা, চলো মোহন, আসুন স্যার। ভেতরে যাই আমরা। সত্যি খুব ভালো, যেদিকে দেখা যাচ্ছে পুরো সবুজ আর সবুজ। হোমস্টের ভিতরে ঢুকে বেশ ভালোই লাগলো। কোনো বাহুল্য নেই, ছিমছাম। উপরে 2 তলায় আমার ঘর। আপাতত আমি ছাড়া এখানে আর কেউ নেই, সেটা আরও ভালো একটা ব্যাপার। ঘরগুলিও বেশ সাধারণ, সুন্দর। সামনে একটা বড় জানালা, তার ওপাশে চোখ পাতলে
পাহাড় জঙ্গল ভেসে ওঠে চোখের সামনে। এই যে ঘর, বাহ, এই হোমস্টের নিজস্ব একটা ভিউ পয়েন্ট আছে। সুন্দর অবস্থা। দোতলা থেকেই একটা ছোট্ট সেতুর মাধ্যমে সেখানে যাওয়া যায়। আমার তো এই বাদল জায়গাটা মানে দারুণ নিচে পছন্দ হলো। সবে তো এসেছি, খুব সুন্দর। পরে এখানেই বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে। একবারে আপনাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম যেরকম হয়, এই হচ্ছে বাইরেটা। বাইরে সুন্দর পাহাড়। এই দিক দিয়ে একটা ব্রিজ মতো করা। বাহ, এই ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। কোথা দিয়ে এলাম দেখাই, ওই যে ঘর, ঘরের থেকে এই ব্রিজ নিয়ে চলে গেল। আর এইখানটায় আসলে একদম দারুণ। এখান থেকে একদম সুন্দর পাহাড়ি ভিউ। ওই ব্রিজের কাছে আমরা নেমেছিলাম। স্নান সেরে এবার মধ্যাহ্ন ভোজনের পালা। চলে এসেছি নিচে। মোহন এবং তার একমাত্র সহকারী বৃষিকা খাবার দিতে ব্যস্ত। অন্য কেউ যেহেতু নেই, আমি একাই খাবো। আগেই বলে দিয়েছিলাম আমার জন্য ছিমছাম সহজপাচ্য খাবার বানাতে। তাই তো ভাত, ডাল, পাঁপড় ভাজা, ফুলকপি দিয়ে মাছের ঝোল, চাটনি এবং মিষ্টি আমার আজকের দুপুরের মেনু। মোহনের রান্নার হাতটি ভালোই, বেশ তৃপ্তি করেই খেলাম আমি আজ। খেয়ে দিয়ে এবার বরং পাখির চোখে এই জায়গাটা একটু দেখে নেওয়া যাক। কোথায় আছি আমি এবং তার চারপাশটাই বা কেমন, সেটাই একটু আপনাদেরও দেখাই। কিছুক্ষণ পরেই অবশ্য নেমে গেল বৃষ্টি। পাহাড়ের কোলে বসে বৃষ্টি দেখতে অবশ্য ভালোই লাগছিল। খাটে বসেই বৃষ্টি দেখছিলাম আমি। ছাদের ওপরে টিনের চালে বৃষ্টির শব্দ, বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়ায় কখন যে দু চোখের পাতা লেগে এসেছিল টেরই পাইনি। আসলে কাল রাতে তো তেমন ভালো ঘুম হয়নি। ঘন্টা দুয়েক পরে ঘুম ভেঙে দেখি বৃষ্টি এখনও হালকা পড়ছে। গিয়ে বসলাম সেই ভিউ পয়েন্টে। যেখানে আছি সেই হোমস্টের এই জায়গাটিকে ওরা বলেন চিলেকোঠা। তো আমার এই চিলেকোঠা জায়গাটি দারুণ লেগেছে। এই যে একটা দৃশ্যপট দারুণ ধরা পড়ে এখানে। সুউচ্চ পাহাড় তো ঘিরে আছে পুরোটা এলাকা জুড়েই। এখানে বসলে অনেকটা দেখা যায়। ওপাশে সামনে ভুটান পাহাড়, সেই পাহাড়গুলো স্পষ্ট সুন্দর দেখা যাচ্ছে, ভুটানের বাড়ি ঘরদোর বোঝা যাচ্ছে। এপাশে নকশালখোলা নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে, সেটা এখান থেকে দেখা যায়, তার আওয়াজ শোনা যায়। গাড়িগুলি সব পাহাড়ের পাকদণ্ডি বেয়ে নেমে আসছে বা উপরে উঠছে, সেটাও খুব দেখা যায়, ভালো লাগে। অর্থাৎ পাহাড়ের চেনা ছবিটা এখানে বসলে খুব সুন্দর ধরা পড়ে।
আমি বসেছিলাম, তার মধ্যে আবার মাঝে মাঝেই বৃষ্টি আসছে। হ্যাঁ, ভেবেছিলাম একটু বেরোবো বিকেলবেলা, কিন্তু মাঝে মধ্যে এমন ঝেঁপে বৃষ্টি আসছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। পাহাড়ের এই বৃষ্টি, সেটা তো একটা অন্যরকম, সেও তো সবসময় সেভাবে দেখা হয় না। সব মিলিয়ে একটা দারুণ একটা পরিবেশ, দারুণ একটা আবহ। মনে হচ্ছে বিকেলটা এইভাবেই বসে কাটিয়ে দিই। হঠাৎই থেমে গেল বৃষ্টি, তাই বেরিয়েও পড়েছি একটু। পাহাড়ি পথ বেয়ে চলেছি নিচের দিকে একটু নকশালখোলা নদীর সঙ্গে দেখা করতে। নেমে এসেছি নিচে সেই বড় রাস্তায়, যেখানে আমি ট্রেকার থেকে নেমেছিলাম। নিচে নেমেই সামনে একটা রাবার গার্ডেন আছে, ভাবলাম সেটাই আগে দেখে নেওয়া যাক। সবুজ বনানী, গাছ থেকে রাবার সংগ্রহ করা হচ্ছে। বৃষ্টি হয়ে গিয়েছে তো, তাই বেশ ঝকঝকে সবুজ এই রাবার বন। রাবার বন লাগোয়া বেশ বড়সড় একটা হনুমান মূর্তিও রয়েছে এখানে। এই ফাঁকে হনুমানজির দর্শনও সেরে নিলাম একটু। এবারে এলাম সেই সামনেই থাকা নকশালখোলা সেতুর সামনে। এই নিচ দিয়েই বয়ে যাচ্ছে নদী। সেতুর ওপর থেকেই দেখা যাক নদীকে একটু। পাহাড়ি নদী যেমন হয়, নকশালখোলা তেমনই উদ্দাম, উচ্ছল, চঞ্চলা এবং নৃত্য তরঙ্গিনী। প্রথম দেখাতেই ভালো লেগে গেল। খুব বড় নয়, ছোটোখাটো নদী, কিন্তু খুব আদুরে। পাথরে ধাক্কা খেয়ে জলের বয়ে যাওয়ার সেই চেনা আওয়াজ, যেটা আমি পাচ্ছিলাম উপরে হোমস্টেতে বসেও। এবার একটু নদীর কাছে যেতে চাইল মন। নেমে গেলাম সেতুর নিচে। বৃষ্টি হয়েছে একটু আগেই, তাই পাহাড়ের গা বেয়ে ছোটো ছোটো ঝর্ণার সারি। এদিকে নিচে নেমে আরও কাছ থেকে নকশালখোলার রূপ যেন আরও খোলতাই হলো আমার কাছে। নদীর ওপাশেই সেই রাবার বন, তার পাশ দিয়ে একটু দূরেই এই নদী মিশেছে জল ঢাকার সঙ্গে। আজ তো সন্ধে হয়ে এলো প্রায়, তাই কাল আমরা যাব জল ঢাকা নদী দেখতে। সেও নাকি দারুণ রূপসী। আলো কমে আসছে, এবারে ফেরা যাক। নকশালখোলার কাছ থেকে আপাতত বিদায় নিলাম। মিনিট পাঁচেক হেঁটে আবার চলে এসেছি হোমস্টেতে। অন্ধকার ঘনিয়ে এসেছে, তাই আলোর মালায় সেজে উঠেছে হোয়াইট হাউস। দূরে ভুটান পাহাড়ের বুকে বিন্দু বিন্দু আলোর জোনাকি। আজ তাহলে এখানেই শেষ করি। আগামীকাল আমি বেড়াবো একটু আশেপাশে, দেখব নির্জন নিরিবিলিতে জল ঢাকার সৌন্দর্য। সে সবই আপনারা দেখতে পাবেন পরের পর্বে। এখানে কেমন করে আসা যায় সেটা তো বিশদে দেখিয়েইছি। পরের পর্বে তাও আরও ভালো করে বলে দেব না হয়। পরের বুধবার তাহলে দেখা হচ্ছে একেবারেই অচেনা এই ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।